হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল এবং ইউটিউব চ্যানেল। জিএনএমএনএম নার্সিং পরীক্ষা 2024-এর জন্য তোমাদের আজকের বাছাই করা কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে এসেছি। জীবন বিজ্ঞান এবং তোমরা দেখতে পাবে জিকে থেকে অর্থাৎ জেনারেল নলেজ থেকে কোয়েশ্চেন থাকবে এবং কিছু কোয়েশ্চেন আছে ম্যাথের ওপর। তো খুব তাড়াতাড়ি করে ক্লাসগুলো বানাচ্ছি, অবশ্যই প্রত্যেকে একটু শেয়ার করে দিও, লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমি আজকে শরীর প্রচণ্ড খারাপ, তা সত্ত্বেও কিন্তু তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি। আর একটা কথা বলি, আমাকে একজন কমেন্ট করেছিল, স্যার এত কম কোশ্চেন কেন, আর একটু বেশি করে কোশ্চেন নিয়ে আসুন। দেখো, সত্যি কথা বলতে গেলে আমারও ইচ্ছে হয় তোমাদেরকে আরও বেশি করে কোশ্চেন দিই, বাট আমি এই যে তোমাদের ক্লাসটা করাচ্ছি না, আমি নিজের ডিউটি ফাঁকি যতটা ফাঁকা রাখে যতটা সম্ভব তোমাদের জন্য দিয়ে, ঠিক আছে? তো আমি সব রকমভাবে চেষ্টা করছি তোমাদের জন্য যতটা সম্ভব কিছু না কিছু করার, ঠিক আছে? তো একটু একটু সাপোর্ট করো, তাছাড়া কিন্তু সম্ভব নয়, ঠিক আছে? আর কদিন পর পরীক্ষা, তো এগুলো প্র্যাকটিস করো। আর যদি কেউ মক টেস্ট ব্যাচে ভর্তি হতে চাও, দেখো এখানে লেখা আছে প্রি টেস্ট অ্যান্ড কম্পিটিশন। আমি একটু দেখিয়ে দিই। তো এটার নাম রাখা হচ্ছে অগ্নিধারা ব্যাচ, তোমরা প্রত্যেকেই জানো আশা করছি। এখানে তোমরা যদি ভর্তি হতে চাও, এই যে নাম্বারটা দেওয়া আছে 9609122622, এটাই আমার নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি ডিটেলসটা জানিয়ে দেবো, ঠিক আছে? এন্ট্রি ফি মাত্র 120 টাকা। বেশ, এবার আমি ক্লাসে ফিরে যাই। প্রথমে জীবনবিজ্ঞান শুরু করব। জীবনবিজ্ঞান যেগুলো করাবো সেটা তো বলবেই কতগুলো হচ্ছে, তার সাথে যেটা আমি হোমওয়ার্কে দেবো সেটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো, ফার্স্ট কোশ্চেন দেখো, একটি নন অ্যাম্ব্রোফাইটা উদ্ভিদের নাম কি? একটি নন অ্যাম্ব্রোফাইটা উদ্ভিদের নাম। এবার দেখো তোমাদের চারটে অপশন কী আছে, শৈবাল আছে, সূর্যমুখী আছে, নিমবৃক্ষ এবং হচ্ছে খেজুর গাছ। কোনটা সঠিক উত্তর হবে? 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বলে দিই। আচ্ছা, এখানে যে নন এমব্রোফাইটা আছে না, এটা শুনে হয়তো অনেকে ভয় পাবে, এটা আবার কি? তো এটাকে সমাঙ্গদেহী উদ্ভিদও বলা হয়, ঠিক আছে? তো এবার আশা করছি পারবে। ছবিটা দেখেও হয়তো অনেকেই গেস করে ফেলেছো। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ শৈবাল। শৈবাল হচ্ছে নন এমব্রোফাইটা উদ্ভিদের একটা নাম, ঠিক আছে? আরও কিছু আছে, মানে যেগুলো তোমার জলে যে সমস্ত উদ্ভিদগুলো থাকে, যেমন তোমার শৈবাল হলো, এছাড়াও তোমার অন্যান্য যে সমস্ত যেগুলো রয়েছে, ঠিক আছে? একটু কমেন্ট করে দাও কী কী রয়েছে আর। ওকে, তাহলে বুঝতে পারছো, তোমরা জানো। সমাঙ্গদেহী মানে হচ্ছে শৈবাল জাতীয় উদ্ভিদগুলো, ঠিক আছে? যে সমস্ত গাছগুলো দেখবে জল স্যাঁতস্যাঁতে জায়গায় যেগুলো জন্মায়, ঠিক আছে? সেগুলোকে বলে সমাঙ্গদেহী। ওকে, তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ। চলো পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন বলছে, আর এটা একটা মক টেস্ট হিসেবে নেবে, কারণ এখন নতুন করে শেখানো বা ভালো করে বোঝানোর কিছু সময় নেই। তবু যদি তোমাদের মনে হয় কোনো একটা টপিক খুব দরকার, আমি পেইড ব্যাচে দুজন স্টুডেন্টের কাছ থেকে দুটো আমি কোয়ারি পেয়েছিলাম, স্যার চক্রবৃদ্ধি সুদ নিয়ে পড়ান, আর একটা বলেছিল যে হচ্ছে তোমার এই নদী তীরবর্তী দেশ। তো তোমাদের যদি এই সংক্রান্ত কোনো ক্লাস দরকার হয়, ভালোভাবে কমেন্ট করো, আমি নিশ্চয়ই চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, মানুষের দেহকোষে, এটা ভালোভাবে শুনবে, হ্যাঁ? মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা কয় জোড়া? ভালো করে শুনে নিয়েছো, অটোজোমের সংখ্যা কত জোড়া? ওকে, চলো ফার্স্ট অপশন দেখে নাও, 42, দ্বিতীয় অপশন 44, তৃতীয় অপশন 36 এবং ফোর্থ অপশন হচ্ছে 22। আচ্ছা, এবার আমি তোমাদেরকে কয়েকটা কথা বলি, এটা তোমরা প্রত্যেকে কমেন্ট করো 2 নম্বর প্রশ্নের উত্তর কী হবে। দেখো, একটা কথা বলি, মানব দেহে অটোজোমের সংখ্যা অতগুলো আমরা জানি, 44টা, তাই তো? তো 44টা আমি কিন্তু জিজ্ঞাসা করছি কত জোড়া, তো জোড়া মানে এখানে উত্তর কিন্তু 44 হবে না, উত্তর হবে 22টা, অর্থাৎ অপশন নাম্বার বি, অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার, 22 জোড়া, ঠিক আছে? আচ্ছা, আমাকে আরেকটা জিনিস কমেন্ট করে জানাবে যে মানবদের সেক্স ক্রোমোজোমের সংখ্যা কতগুলি, ঠিক আছে? আর এই অটোজোম কোথায় পাওয়া যায়, মানব শরীরে কোথায় অটোজোম পাওয়া যায় সেটা কমেন্ট করে জানাবে। ওকে, তো সেক্স ক্রোমোজোম সবাই জানি, আশা করছি সবাই পারবে। যাই হোক, তোমরা শুধু জানাবে যে অটোজোম কোথায় থাকে বা এটার অবস্থান কোথায় মানবদেহে, ঠিক আছে? চলো এবার চলে আসি পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জীবদেহে রাসায়নিক সমন্বয়ক রূপে কাজ করে? খুবই সহজ কোশ্চেন, এটা সবাই পারবে। তো দেখো, চারটে অপশন আছে, হরমোন আছে, উৎসেচক আছে, ভিটামিন আছে এবং কোনোটি নয়। দেখো, আমরা সবাই জানি যে রাসায়নিক তোমার হচ্ছে কি যে রাসায়নিক সমন্বয়ক বা যেটা বলে রাসায়নিক দুধ বলতে পারো, সেটাকে একমাত্র হচ্ছে হরমোনকে বলা হয়। কেন বলা হয়? কারণ এ হচ্ছে সমস্ত দেহে আমাদের কিন্তু মানে তাদের যে বার্তা সেটা প্রেরণ করে, প্রতিটা মানে শরীরের বহন করে, তাই না? আচ্ছা, আমি এই হরমোন চ্যাপ্টারটা থেকে খুব বেশি করে কয়েকটা জায়গায় বলি, তোমাদের পরীক্ষা কিন্তু এই হরমোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছেই আর আসবেই, একদম মানে 100% শিওর। কেন আসবে, কেন বললাম কথাটা? কারণ এই টপিকটা এমনই, এটা ছাড়া কিন্তু জীবনবিজ্ঞান কখনোই সম্ভব নয়। জীবনবিজ্ঞান তুমি যেই টপিকই ধরো না কেন, এটা ছাড়া সম্ভবই না। তো মোস্ট হট টপিক কিন্তু এই হরমোন চ্যাপ্টারটা। আর একটা বলি, ডাইজিস, যে সমস্ত ডিজিজগুলো হয়, তো এইটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই লাস্ট মুমেন্টে আমি তোমাদের জন্য একটা স্পেশাল একটা লেকচার নিয়ে আসবো, সেখানে বলে দেবো যে কোন কোন টপিকগুলো লাস্ট মুমেন্টে তোমরা শুধু চোখ বোলাবে, ঠিক আছে? আর কিছু করার দরকার নেই। ওকে, তো রাইট অ্যান্সার এখানে, এই প্রশ্নের সঠিক উত্তর সবাই পারবে আশা করছি, অপশন নাম্বার এ, অর্থাৎ হরমোন হচ্ছে রাইট অ্যান্সার। খুবই সহজ ছিল প্রশ্নটা।
দেখো কিছু কোশ্চেন থাকে যেটা খুবই সহজ, তুমি ভেবো না যে সব প্রশ্নই কঠিন হবে, এটা একদমই ভুল। কিছু প্রশ্ন অবশ্যই কঠিন হয়, বাট সব প্রশ্ন কখনোই কঠিন হয় না, ঠিক আছে? তাহলে কেউই পাশ করতে পারতো না, ঠিক আছে? তো মনে মনে ভয় এসব দূরে রাখো, যে আমি পারবো না স্যার। একটা জিনিস মাথায় রাখো তো, যে তুমি এত পরিশ্রম করে যদি না পারো, তাহলে যারা পরিশ্রমই করেনি, যারা কোনোদিন পড়াশোনাই করেনি, তারা কী করে পারবে? সবসময় এই জিনিসটা মাথায় রাখবে, ঠিক আছে? আচ্ছা, রক্তে প্যারাথো হরমোনের পরিমাণ বা প্যারাথ হরমোনের পরিমাণ যদি কমে যায়, তাহলে কোন রোগটি হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো 4টে অপশন কী কী আছে। গল ব্লাডার আছে, টিট্রানি আছে, এবং তারপর দেখে নাও যে অ্যানিমিয়া এবং হচ্ছে স্মৃতিভ্রম অর্থাৎ ভুলে যাওয়া। তো সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে, আমরা জানি যে টিট্রানি নামক যে রোগটা হয়, অর্থাৎ দেখতে পাচ্ছি যেরকম স্পট পড়ে যায় হাতে, ঠিক আছে? এই ধরনের রোগগুলোকে বলে টিট্রানি রোগ। তো এটা হয় কেন? এটা হয় তোমার প্যারাথো হরমোনের পরিমাণ যদি কমে যায়, ঠিক আছে? কমে গেলে কিন্তু এই টিট্রানি রোগটা হয়। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো থেকে তোমাদের কিন্তু পরীক্ষা প্রশ্ন আসছে, তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ঘাটলে দেখবে যে এই ডিজিজ থেকে কিন্তু প্রশ্ন আসেই। তো অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসছি, ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসছি। রক্তের কোন অ্যান্টিবডি পেন্টামার, ঠিক আছে? পেন্টামার মানে 5, ঠিক আছে? পেন্টা মানে কি? পেন্টা মানে 5, হেক্সা মানে 6, তাই না? এটা সবাই জানি আমরা। আচ্ছা, তাহলে কোনটা পেন্টামার? দেখো অপশন নাম্বার এ আছে IgG, তারপরে দেখো IgA, তারপরে দেখে নাও অপশন নাম্বার সি হচ্ছে IgM, এবং অপশন নাম্বার ডি হচ্ছে IgB। সো রাইট অ্যান্সার কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি IgM। ওকে, সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন দেখে নিই। এইটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে পরীক্ষায় বারবারই আসে, যে সমস্ত উদ্ভিদ উজ্জ্বল আলোতে জন্মায় তাদেরকে কী বলে? উজ্জ্বল আলোতে জন্মায়, কোনো উদ্ভিদ তোমার মরুভূমিতে জন্মায়, তাদেরকে কী বলে? এই সমস্ত জানা রাখা খুবই গুরুত্বপূর্ণ। তো যে সমস্ত উদ্ভিদগুলো উজ্জ্বল আলোতে জন্মায়, অর্থাৎ খুবই লাইটে জন্মায়, তাদেরকে কী বলে? অপশন নাম্বার এ হেলিওফাইট, অপশন নাম্বার বি হচ্ছে হ্যালোফাইট, অপশন নাম্বার সি হচ্ছে জেরোফাইট, এবং অপশন নাম্বার ডি হচ্ছে হাইড্রোফাইট। তো এটা আশা করছি পারবে সবাই, আমরা সবাই জানি এটা রাইট অ্যান্সার হবে হ্যালোফাইট, অর্থাৎ অপশন নাম্বার বি যেটা আছে হ্যালোফাইট। আমাকে বলো জেরোফাইটটা কি? জেরোফাইট কোথায় বেশি জন্মায়, ঠিক আছে? এটা আমাকে কমেন্ট করে জানাবে, এটা তোমাদেরকে হোমওয়ার্কে দিয়ে দিলাম। আচ্ছা বেশ, চল আর কিছু দিলাম না। এবার দেখো জেনারেল নলেজ কোশ্চেন, খুবই সহজ কিছু কোশ্চেন দিয়ে শুরু করছি। আর যে কোশ্চেনগুলো আলোচনা করবো সেটা কিন্তু অন্যান্য পরীক্ষায় প্রচুর এসেছে, ঠিক আছে? আমি এত সময় পাইনি যে দেখবো যে কোন প্রশ্নগুলো পরীক্ষায় এসেছিলো প্রিভিয়াস ইয়ার, অত দেখার সময় পাইনি। বাট তোমরা নিজেরা দেখবে যে এই সমস্ত প্রশ্নগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু বারবারই আসে। আচ্ছা, মথুরা শহরটি কোন নদীর তীরে রয়েছে? আমাকে তার আগে একটা জিনিস কমেন্ট করে জানাতো যে জীবন বিজ্ঞানে কতগুলো সঠিক হলো। এই যে 8টা কোশ্চেন দিয়েছি, সম্ভবত 8টা না 6টা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা প্রশ্নের মধ্যে জীবন বিজ্ঞানে কত পেয়েছো, 6-এর মধ্যে কত পেয়েছো, আউট অফ 6 কতগুলো সঠিক হয়েছে, এটা একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর একবার বলে দিই, মক টেস্ট যদি কেউ নিতে চাও, দেখো মক টেস্ট ব্যাচটা আমি বারবার বলছি কেন বলো তো, এই মুহূর্তে তোমাদের মক টেস্টটা হচ্ছে আসল। তুমি পরীক্ষার জন্য কতটা তৈরি হয়েছো সেটা তোমাকে জানতে হবে। তুমি যদি দেখা গেলো এখনও তৈরিই হওনি, তোমার মধ্যে এখনও খামতি আছে, তো কোথায় খামতি আছে সেটা দেখার জন্য মক টেস্ট একদম অনিবার্য। আজ পর্যন্ত কোনো এমন মহাপুরুষ জন্মায়নি যে প্র্যাকটিস ছাড়া সেই বিজয়ী হয়েছে বা সেই জয়ী লাভ হয়েছে, এটা কখনোই সম্ভব না। প্র্যাকটিস করতেই হবে, ঠিক আছে? এর জন্য এই ব্যাচটা আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ। কেন বেস্ট ব্যাচ? কারণ এর মধ্যে তুমি পাচ্ছ 15টা সাজেস্টিভ প্র্যাকটিসের। দেখো সাজেস্টিভ মানে কি, আমি সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আসি যেগুলো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনে এসেছে। তোমাদের যে কোশ্চেন পেপার যেটা দেখলেই খেয়াল করলে বুঝতে পারবে যে এই সমস্ত প্রশ্নগুলো কোনো না কোনো প্রশ্ন এসেছে, তো সেই প্রশ্নগুলো নিয়ে এসেছি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এছাড়াও কিন্তু কিছু টপিক ওয়াইজ কোশ্চেন দেওয়া আছে। টপিক ওয়াইজ মানে কি, ধরো জীবন বিজ্ঞানের উপর 200টা কোশ্চেন, ফিজিক্যাল সায়েন্সের উপর 300টা কোশ্চেন, তার মানে ওখানে একটা MCQ কোশ্চেন তোমাদের PDF আকারে দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও তোমার চাইলে মক টেস্ট হিসেবে দিতে পারো, ওটা ইংলিশেও আছে, বাংলাতেও করে দেওয়া হয়েছে। ওকে, এটা পাচ্ছ। এর সাথে বলে রাখি আরও একটা বিষয় কি, এর সাথে আরও একটা বিষয় হচ্ছে তোমরা কিন্তু এর সাথে আরেকটা জিনিস পাবে, সেটা হচ্ছে ডেইলি আমাদের কিন্তু 200টা 100টা 50টা এরকমভাবে কিন্তু MCQ কোশ্চেন পাচ্ছ। এখন কয়েকটা দিন পাচ্ছি না বলে আমি কোনো দিন 80টা করে কোশ্চেন দিই, কোনো দিন 100টা করে দিই। তো আগে ডেইলি আমি কিন্তু 200টা করে দিচ্ছিলাম, ঠিক আছে? আবারও দেবো, হয়তো পরীক্ষা যে আগে মুহূর্তে আসবে তখন 200টা করে দেবো কোশ্চেন। তো ডেইলি 200টা করে কোশ্চেন পাচ্ছ লাইভ। আর কি চাই? মাত্র 120 টাকার থেকে বেশি কী দেবে? তুমি খুঁজে দেখো দেখি তো কেউ দিতে পারে কিনা এরকমভাবে, কেউ দেবে না, ঠিক আছে? তো যদি কারোর মনে হয় অলরেডি 300 জনের কাছাকাছি ভর্তি হয়ে গেছে, আমি চাইছি এটা ভাই 400 হয়ে যাক, তাহলে তোমাদের মধ্যে একটা জিনিসটা স্প্রে করবে যে না ঠিক আছে চলো একটা জিনিস শিখছি, নতুন কিছু শেখার ইচ্ছে আছে। আগের বছর তুলনায় এবছর সেই শেখার ইচ্ছেটা অনেক কমে গেছে। অন্যান্য স্টুডেন্টদের ক্ষেত্রেও দেখছি শেখার ইচ্ছেটা খুবই কমে গেছে। যাই হোক,
এটা আমার বলার উদ্দেশ্য যে ভাই পড়াশোনা করার আগে না, পড়াশোনা তো হয়ে গেছে, এখন এই মুহূর্তে তোমাদের কিন্তু মক টেস্টে বেশি ফোকাস রাখা উচিত, ঠিক আছে? চলো এবার জিকে কোশ্চেন, খুবই সহজ সহজ কোশ্চেন। মথুরা শহরটি কোন নদীর তীরে রয়েছে? এই কোশ্চেনটা না আমি বলে রাখি, এইরকম টাইপের কোশ্চেন আসে, যেমন তোমার যদি বলে কলকাতার তীরবর্তী নদী কোনটা, বা কোন নদীর তীরে কোন শহর রয়েছে। তো দেখো এই মথুরা নদীর তীরে, মথুরা যে শহরটা রয়েছে সেই শহরের তীরে রয়েছে তোমার যমুনা নদী। এমনকি এই যে আগ্রা, আমরা জানি না আগ্রার যে তোমার তাজমহল রয়েছে তার পাশেও কিন্তু যমুনা নদী রয়েছে, তাই না? আচ্ছা, গঙ্গা নদী কোথায় কোথায় রয়েছে আমি একটু বলে দিই। দেখো আমি যেটা যেটা মনে পড়ছে আমি বলি। গঙ্গা নদী তোমার বেশ কিছু মানে ইসের উপর দিয়ে বয়ে গেছে। আমি এটা না তোমাদের একটা ক্লাস করাবো, ঠিক আছে? গঙ্গা নদীটা একবারে বোঝানো সম্ভব না। এটা দীর্ঘতম নদী, ভারতের দীর্ঘতম নদীর নাম কি? সেটা হচ্ছে গঙ্গা। সব থেকে দীর্ঘ, ঠিক আছে, নদীর নাম হচ্ছে গঙ্গা। এই নদীটা বিভিন্ন গোমুখ গহ্বর থেকে এটা উঠে এসেছে, ঠিক আছে? এবং বলে রাখি বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম নাম আছে, যেমন তোমার অলকনন্দা এবং তোমার ভাগীরথী নদীর মিলনকে বলা হয় কি, এটা একটা প্রশ্ন। তারপরে নন্দাকিনী নদী, এরকমভাবে প্রশ্ন আছে, প্রচুর প্রশ্ন আছে, ঠিক আছে? এখান থেকে কিন্তু অন্যান্য পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। যদি ক্লাস চাও এটার উপর একটা কমেন্ট করে দিও, ঠিক আছে? আমি বলে দেবো। তো মথুরা শহরটা কিন্তু রয়েছে যমুনা নদীর তীরে। ব্রহ্মপুত্র নদীটা তোমার উঠে এসেছে আসাম থেকে, ঠিক আছে? মানস সরোবর আসাম ওইসব থেকে উঠে এসেছে, আসামের ওপর দিয়ে এসছে। তো আসামে যখন তোমার চীনে এটা প্রবেশ করে, তো চীনে এটার নাম দেওয়া হচ্ছে সাংপো, ঠিক আছে? এরকম অজানা অজানা প্রশ্ন কিন্তু আমি আমার ক্লাসেও অনেক সময় করে থাকি, বা আমি আমার পরবর্তী যে সমস্ত ক্লাসগুলো হবে, ICDS বলো, GNM বলো, অন্যান্য পরীক্ষা নিয়ে আমি এবার ক্লাস শুরু করছি। একটা কম্বো ব্যাচ বা কম্বাইন্ড একটা ব্যাচ শুরু করব, সেখানেও কিন্তু আলোচনা করবো একদম ডিটেলসে। তোমরা ভালোভাবে জানো জিকে আমি কতটা মজা করে পড়াই। যাই হোক, তো এই রাইট অ্যান্সার হচ্ছে যমুনা। চলো পরের প্রশ্ন দেখে নিই। SI পদ্ধতিতে শক্তির একক কী? SI পদ্ধতিতে শক্তির একক হচ্ছে দেখো জুল। অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার, জুল, ঠিক আছে? আচ্ছা, আর কি, আরটা এটা কমেন্ট করবে। ওহমটা কার, ওহম কার একক, এটা একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আচ্ছা চলো, মিটার তো সবাই জানি, মিটার দৈর্ঘ্যের একক। আচ্ছা এবার দেখো খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কোন দেশের যৌথ প্রয়োগে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট গড়ে ওঠে? আচ্ছা, এই দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা কোথায় রয়েছে? পশ্চিম বর্ধমান। এবং সবথেকে গর্বের বিষয়, আমি 2021-2022 এই কোম্পানিতে ছিলাম, অ্যাজ এ টিএ হিসেবে আমি এখানে ছিলাম, ঠিক আছে? তো আমি এক্সপিরিয়েন্স করেছিলাম, একদম ভেতর থেকে গিয়ে আমি দেখেছিলাম এই কোম্পানিটাকে। এই একটা বড় ফ্যাক্টরি, যেটা তোমার হচ্ছে কি বলতে পারো একটা ওয়ান অফ দ্য মানে বিগেস্ট ফ্যাক্টরি ইন আমার ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? স্টিল মেকিং ফ্যাক্টরির দিক থেকে, ঠিক আছে? এবং এই দুর্গাপুরকে বলে ভারতের রুর। কেন বলা হয়? কারণ এই রুর শহরটা ছিল মানে খুবই উন্নত, সেই শহরের উন্নত শহরকে লক্ষ্য করে কিন্তু দুর্গাপুরকে বলা হয়েছিল ভারতের রুর, ঠিক আছে? চলো এই কয়েকটা কোশ্চেন বললাম, আর এক্সট্রা কিছু বললাম না। এখান থেকে না অনেক প্রশ্ন আসে, ঠিক আছে? এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল, কোন দেশের সহযোগিতায়? তো বলে রাখি দেশের সহযোগিতা হচ্ছে এটা তোমার হচ্ছে ইংল্যান্ডের সহযোগিতা কিন্তু দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা গড়ে ওঠে। এছাড়াও আরও একটা স্টিল প্ল্যান্ট রয়েছে বার্নপুর, ঠিক আছে? বার্নপুর স্টিল প্ল্যান্ট, যেটাকে ইস্কো বলা হয়, ঠিক আছে? টিস্কো নয়, কিন্তু টিস্কো হচ্ছে টাটাটা নয়, একটা ইস্কো আছে, ওই ইস্কোটাও কিন্তু সেলের আন্ডারে। অর্থাৎ এই যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট রয়েছে, ইস্কো স্টিল প্ল্যান্ট রয়েছে, এছাড়াও আরও অনেক স্টিল প্ল্যান্ট আছে, ভিলাই স্টিল প্ল্যান্ট, ঠিক আছে, রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট, এরকম প্রচুর স্টিল প্ল্যান্ট রয়েছে। এগুলো সব হচ্ছে তোমার সেলের আন্ডারে। সেল একটা কোম্পানি, SAIL, যেটা তোমার ভারত সরকারের একটা অধীনস্থ একটা কোম্পানি, SAIL। তো এই সেল কোম্পানিতে আমি কিন্তু 1 বছর ছিলাম, অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি বলতে পারো। আমি কিন্তু এখানে জব করেছি, ঠিক আছে? এবং খুব প্রাউড ফিল হয় এটার জন্য। আমি অনেক বড় বড় জায়গাতে কাজ করার সুযোগ পেয়েছি। তারপরে এখন যেখানে আছি সেটাও একটা কলেজ, সেটাও একটা গর্বের বিষয়। কলেজে পড়াচ্ছি, এটাও একটা গর্বের বিষয়। যাই হোক, আমি এই কোশ্চেনটা এখানেই রাখলাম। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। এবার চলে আসি পরের প্রশ্ন, ভারতের জাতীয় আয় প্রথম কে গণনা করেন? তো ভারতের জাতীয় আয় প্রথম গণনা করেছেন কে? দেখো, বিনায়ক দামোদর সাভারকার। অপশন নাম্বার বি হচ্ছে দাদাভাই নওরোজি, বিদ্যাসাগর, নাকি রাজা রামমোহন রায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, দাদাভাই নওরোজি হচ্ছে প্রথম এই তোমার মানে সমস্ত ব্যক্তির, ঠিক আছে, প্রথম কিন্তু জাতীয় আয় গণনা করেছিলেন, ঠিক আছে? ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। এই ধরনের ছবিগুলো দিচ্ছি না, এত পরিশ্রম করে এত খাটাখাটনি করে পিডিএফগুলো বানাচ্ছি, তোমরা একটু লাইক শেয়ার যদি না করো তো কতটা কষ্ট হয় বলো তো? একটু লাইক শেয়ারগুলো করো, ঠিক আছে? তাহলে আমরা একটু মোটিভেট হব, ঠিক আছে? আচ্ছা চলো পরের প্রশ্ন চলে যায়। আচ্ছা, এখানে কিন্তু বলে রাখি দাদাভাই নওরোজিকে ফাদার অফ ইকোনমিক বলা হয়, ঠিক আছে? ইকোনমির জনক বলা হয় কিন্তু দাদাভাই নওরোজিকে, ঠিক আছে? চলে আসি পরেরটা।
কোন শহরকে বিজ্ঞান নগরী বলা হয়? এর থেকে সহজ প্রশ্ন কী আসবে? কিন্তু এই টাইপের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসছে, ঠিক আছে? কোন শহরকে বিজ্ঞান নগরী বলা হয়? মুম্বাই, ব্যাঙ্গালোর, নাকি তোমার হচ্ছে গিয়ে নিউ দিল্লি, নাকি মেদিনীপুর? তো মানে মেদিনীপুর তো হবে না, আমি এটা দিয়েছি এই জন্যই হয়তো কি ভাববে যে বাবা তাহলে এটা হয়তো উত্তর হবে না, একেবারে নয়। উত্তরটা কিন্তু হবে আমাদের ব্যাঙ্গালোর। ওকে, তো অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। ব্যাঙ্গালোরকে বলা হয় বিজ্ঞান নগরী, ঠিক আছে? বি ফর ব্যাঙ্গালোর, বি ফর বিজ্ঞান। আমি বলে রাখি ব্যাঙ্গালোরকে অনেক কিছু বলা হয়, ঠিক আছে? সিলিকন ভ্যালি বলা হয়, তারপরে ইলেকট্রনিক্সের শহর বলা হয়, তারপরে তোমার বিজ্ঞান শহর বলা হয়, ঠিক আছে? এরকম অনেক নাম আছে, ঠিক আছে? উদ্যান নগরী বলা হয়, এরকম অনেক নাম আছে, কিন্তু সব বলা হয় ব্যাঙ্গালোরকে, ঠিক আছে? আর প্রাচ্যের নন্দনকানন বলা হয় কিন্তু জম্মু কাশ্মীরকে, ঠিক আছে? কাশ্মীরকে বলা হয়, সরি, কাশ্মীরকে বলে। তো এই ধরনের প্রশ্নগুলো আমি কিন্তু আলোচনা করি, আমার সমস্ত ক্লাসে দেখলেই বুঝতে পারবে। আচ্ছা বেশ, এবার বলো কতগুলো সঠিক উত্তর হলো তোমাদের? 6টার মধ্যে কতগুলো সঠিক উত্তর হয়েছে কমেন্ট করে দেবে, ঠিক আছে? জিকেতে। এবার আসি ম্যাথের ওপর। ম্যাথের ক্লাস তোমরা প্রায়ই বলো স্যার ম্যাথ নিয়ে আসুন, ম্যাথ নিয়ে আসুন। আজকে ম্যাথ নিয়ে এসেছি। চলো ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই। একজন বাইক আরোহী 2 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে, 30 সেকেন্ডে 750 মিটার দূরত্ব অতিক্রম করে। বাইক আরোহীর গতি কিলোমিটার প্রতি ঘন্টায় কত? খুবই সহজ কোশ্চেন, খুবই সহজ, ঠিক আছে? এখানে দুটো প্রশ্ন আমি নিয়ে এসেছি। ম্যাথ আমি সময় পাইনি, কারণ এরপর আমাকে ক্লাসে যেতে হবে, বেশি তো সময় দিতে পারি না, তো যেটুকু সময় পাচ্ছি সেটাই তোমাদের বলছি। দেখো আমি এটা করে দিচ্ছি, যারা পারবে তারা করো নিজেরা পজ করে, আর যারা পারবে না তারা দেখে নাও, ঠিক আছে? দেখো ফার্স্ট অফ অল বলে রাখি, এখানে না দেখো এটা একটু খিচুড়ি হয়ে আছে। খিচুড়ি মানে কি? দেখো এই যে এটা আছে 2 মিনিট আর আছে 30 সেকেন্ড, তো মিনিট আর সেকেন্ড দুটো এক হয়ে আছে, মানে আলাদা আলাদা হয়ে আছে, এটাকে এক করতে হবে। হয় এটা পুরোটা মিনিটে কনভার্ট করে নাও, বা এটাকে পুরোটা সেকেন্ডে কনভার্ট করে নাও। তো আমি আমার সুবিধার্থে না এটাকে সেকেন্ডে কনভার্ট করে নিচ্ছি। একবার বলো তো 2 মিনিট মানে কত সেকেন্ড হবে? 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 2 মিনিট মানে কত সেকেন্ড হবে? সোজা হিসাব ভাই, 7 দুগুনি 20, 7 দুগুনি 20 মানে 120 হবে অ্যান্সার। 6 দুগুনি 12 মানে 120 হবে অ্যান্সার। বুঝতে পেরেছো? আমি একবার বলি তো তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমার মূল কথা হচ্ছে যে 2 মিনিট 30 সেকেন্ডটাকে না পুরোটা সেকেন্ডে নিয়ে আসো, মানে 2 মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করো আর 30 সেকেন্ডে যোগ করে দাও, তাহলে তো 2 মিনিট 30 সেকেন্ডে উত্তর হয়ে যাবে। তাহলে আমি এটা কনভার্ট করি। দেখো 2 মিনিট, 1 মিনিট মানে আমরা জানি কত সেকেন্ড? 60 সেকেন্ড। তার মানে 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট। তাহলে 2 মিনিট মানে কত হবে? 2 × 60, তাহলে কত হয়? 60, 6 দুগুণে 12, অর্থাৎ 120। 120 হলো, প্লাস এই 30 সেকেন্ডটা যোগ করে দাও, তাহলে 30 যদি যোগ করে দিই 120 প্লাস 30 যদি যোগ করি তাহলে কত হয়? 150 হয়। তাহলে 150 সেকেন্ড, টোটালটা হচ্ছে 150 সেকেন্ড, ঠিক আছে? এই যে একজন বাইক আরোহী 150 সেকেন্ডে কিন্তু, এটা 150 সেকেন্ডে, ঠিক আছে? আর এটা লেখার দরকার নেই, পুরোটা 150 সেকেন্ড হলো। 750 মিটার দূরত্ব অতিক্রম করে বাইক আরোহীর গড় বা গতি কী? আচ্ছা স্পিডের আমি একটা সূত্র বলে দিই, তোমাদের এটা কাজে লাগবে প্রচণ্ডই। স্পিড ইকুয়ালস টু, মাথায় রাখবে স্পিড, SPEED, তো এস দিয়ে শুরু করছি। এস ইকুয়ালস টু হচ্ছে ডিস্ট্যান্স মানে দূরত্ব বাই কত? সময়, ঠিক আছে? দূরত্ব বাই সময়। এটা মনে রাখার না একটা ট্রিক আছে, যদি তোমরা ভালোভাবে প্রচুর যদি কমেন্ট করো, প্রচুর যদি রেসপন্স আসে, আমি ম্যাথ তোমাদেরকে শেখাবো। তোমরা জানো আমি যখন ম্যাথ শেখাই একদম 0 থেকে শেখাই, ঠিক আছে? কিন্তু এখন সময় কম আর তোমরা রেসপন্স খুব একটা ভালো দিচ্ছ না, যার জন্য আমি আর শেখাচ্ছি না। সত্যি কথা বলতে তোমরা যদি মোটিভেশন না দাও না, তাহলে আমরাও কিন্তু শেখাবো না। আর আমি আমার পেইড ব্যাচে ভালোভাবে শিখিয়ে দিয়েছি, কিন্তু তোমরা সেখানে একটু রেসপন্স করছো না, তাহলে আমাদের কী হবে শিখিয়ে? তার মানে তোমরা জানো সবই, ওই জন্য আর ইচ্ছা করে না শেখাতে। বাট আমার খুবই মনে হয় যে তোমাদেরকেও কিছু বলি, তোমরা একটু জানো, একটু ভিউজগুলো বাড়ুক। দেখো আমার সত্যি জয় যাই বলুক না কেন, আমরা ভিউজের জন্য কিন্তু এত পরিশ্রম করছি, তোমাদের একটু উপকার হোক, প্লাস আমাদের একটা মজা হয় যে ভাই চলো এত ছেলেমেয়ে দেখছে, মানে ওরা উপকৃত হচ্ছে। সেখানে দেখা যায় মাত্র 1000, 2000, 1800, এত কমে কী করে হয় বলো? অন্যান্য চ্যালেঞ্জ চালাতে গেলে কম করে মানে 5-7 হাজার ভিউজ না হলে কি চলতে পারে না, ঠিক আছে? একটা মানে জায়গায় গিয়ে না এই কিছুই মনে হয় না, এত পরিশ্রম করে দেখা যায় যে কিছুই না, নিটফল 0, তো খুব খারাপ লাগে তখন, ঠিক আছে? তো ওই জন্য শেখাতে ইচ্ছা করে না। তোমরা যদি আমাকে ভরি দাও না, আমি বলছি তোমাদেরকে আমি এতটা সহজে শেখাবো, এতটা সহজে শেখাবো কেউ শেখাতে পারবে না, ঠিক আছে? আমি বলছি, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ঠিক আছে? বাট তোমরা সেই রেসপন্সটাই করো না, খুব খারাপ লাগে, এটা খুবই দুর্ভাগ্যজনক। যাই হোক, কী আর বলবো, যে যা করছো করো। তাহলে দেখো স্পিড আমি পেলাম, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স এখানে কত আছে? দেখো টোটাল ডিস্টেন্স হচ্ছে 750 মিটার। তাহলে 750 লিখে নাও উপরে, খুবই সহজ কোশ্চেন, হ্যাঁ? 750 বাই টাইম কত আছে? 150। তাহলে আমি এটা লিখে দিই 750 বাই
150। এবার সমস্যাটা একটা আছে, গতি কিলোমিটার প্রতি ঘন্টায় বলেছে, তো কিলোমিটার প্রতি ঘন্টায় যদি বলে তাহলে কিন্তু আমাকে করতে হবে কি 18/5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, এটাকে গুণ করে দিতে হয়। তো কাটাকুটি করো, এ দেখো এই 0 0 কেটে দিলাম, ঠিক আছে, যদি বুঝতে না পারো কালারটা চেঞ্জ করে দিই। এই দেখো এই 0 এই 0 কাটলাম, 3 15 15 30, 3 15 35, 4 15 60, 5 15 75, অর্থাৎ এটা 15 দিয়ে কেটে গেল, ঠিক আছে, আর কিন্তু নেই। আচ্ছা এবার দেখো এটা কাটাকুটি যাবে, 3 5 15, তাই না, তাহলে 3 দিয়ে কেটে গেল, 3 5 15, আর কিছু আছে, কিছু নেই। তাহলে দেখো এবার আচ্ছা ওকে, এখানে মনে হয় অপশানটা ভুল আছে, হ্যাঁ এটা একটু দেখে নেবে, আমি বলি তারও। বাইক আরোহীর গতি কিলোমিটার প্রতি ঘন্টায়, তো 18/5 ঠিকই তো আছে। এটা কাটাকুটি করলে অ্যান্সারটা কত হচ্ছে দেখি, 3 8 24, 4 হাতে থাকলো 2, 3 1 3 আর 2 5, অর্থাৎ 54 হবে অ্যান্সার, ঠিক আছে। অ্যান্সারটা এখানে নেই হয়তো, 54 হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। এই প্রসেসেই করতে হয়। যদি এটা তোমার মানে কিছুই না থাকতো, ধরো বলতো যে হ্যাঁ মানে কিলোমিটার প্রতি ঘন্টায় না করে ধরো সেকেন্ডই থাকলো, তাহলে এটা কিন্তু 15 অ্যান্সার হতো, বাট এখানে তো অপশানে কোথাও পাচ্ছি না, 54, 54 হবে অ্যান্সার, ঠিক আছে। হয়তো টাইপিং মিস্টেক হয়েছে, একবার দেখে নেবে, ঠিক আছে। আশা করছি এই প্রসেসে সমস্ত উত্তরগুলো হয়ে যাবে, ঠিক আছে। 5/18 হবে না, কারণ কি 5/18 তখনই হবে যখন আমাকে সেকেন্ড প্রতি মিনিটে বলবে, বাট এখানে হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টায়, তাহলে তো 18/5 হবে। 18/5 দিয়ে যদি করি তাহলে কিন্তু অ্যান্সারটা এটাই আসছে, ঠিক আছে। আর একবার দাঁড়াও, একটু দেখে নিই, একটু দাঁড়াও তো, এটাকে 360 দিয়েও একবার দেখা যেতে পারে, দাঁড়াও 1 মিনিট। 60 15, উত্তরটা অন্য হয়ে যাবে। যাই হোক অ্যান্সারটা 54ই হবে, ঠিক আছে, একটু দেখে নেবে। ওকে চলো পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্নটা কী বলছে, এটা খুবই সহজ প্রশ্ন, তবে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসছে। 2010 সালে একটি গ্রামে 5,000 জন বাসিন্দা ছিল, এর জনসংখ্যা প্রতি বছর 10% হারে হ্রাস পাচ্ছে, তাহলে 2015 সালে ওই গ্রামের মোট জনসংখ্যা কত হবে? কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা দেখবে এই টাইপের কোশ্চেনগুলো আসছে। তো এটা করবার উপায় কি দেখো, আমি বলি একটা পার্সেন্টেজের হিসাবে কিন্তু এটা করা যায়। এটা অ্যাকচুয়ালি এই কনসেপ্ট হচ্ছে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ যে তোমার চক্রবৃদ্ধি সুদ আছে না, সেই চক্রবৃদ্ধি সুদের কিন্তু এটা ফর্মুলা। আমি তোমাদেরকে একটা প্রসেস বলবো, হয়তো একটু লেন্দি হতে পারে, বাট খুবই সহজ। দেখো 10% হার বলেছে, তাই না, তার রেট অফ ইন্টারেস্ট কত 10, তা 10টা কি, ধরো আমি 10% মানে কি 10/100, ঠিক, 10/100 পার্সেন্টেজ মানে 10/100, কাটাকুটি করো তাহলে কী পাচ্ছি 1/10, অর্থাৎ 10টার মধ্যে একটা কমছে, 10টা ছেলে জন্মালে একটা মরছে, ঠিক আছে, এরকম ব্যাপার হয়েছে। তাহলে আমি বলি, যদি বলি একবার হলো 10 কমে হলো 9, হ্রাস হয়েছে বলছে মানে 1 কমছে, যদি বলতো বৃদ্ধি পায় তাহলে 1 বাড়ি দিতাম, অর্থাৎ 10 + 11 হয়ে যেত, ঠিক আছে। আর এটা কত বছর বলতো 2015 সাল পর্যন্ত, মানে 5 বছর হয়েছে, ঠিক আছে, 2010 থেকে 2015, 5 বছরের জন্য। তাহলে 10/9, আবার লিখে 10 9, 10 9, 5 বার লিখবে, যতবার বলবে ততবারই, ঠিক আছে, 10/9। এবার দেখো 5 বার হচ্ছে 1 2 3 4 5, এবার তুমি কিছু না, এবার এটা গুণ করে দাও, ব্যাস তোমার কিন্তু অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, তোমার অ্যান্সার কিন্তু হয়ে যাবে। তাহলে গুণ করি, তাহলে দেখো কত পাচ্ছি 10 × 5, তাই তো, তাহলে 10 তোমার 1-এর পর 5টা শূন্য বসিয়ে দাও, 1, 1 মিনিট, তাহলে আমি কী বসাবো 10-এর পর 5টা শূন্য, সরি 1-এর পর 5টা শূন্য, 1 2 3 4 5, এইটা হচ্ছে আমার ইয়ে। আচ্ছা এবার বলছে যে 9% হারে বৃদ্ধি পায়, তাহলে এই যে 9 9 করে করলাম, 5টা 9 দিয়ে গুণ করলে কত হয় 5, 5 × 9 করে দিলাম, 5 9 45 হয়ে যাবে, এটা কিন্তু 9। তাহলে প্রথমে পেলাম 9 × 9 × 9 × 9 × 9, এটা করো তাহলে তোমার দেখো উত্তরটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো 9 9 81, 81 × 9 কত হয়, 81 × 9 কত হয়, 9-কে 9, 8 9 72, 729, তাহলে 729 হলো 729, তাহলে 729 × 9 করো, 729 × 9 করো, হয়তো সংখ্যাটা একটু বড় হবে, আমি তোমাদের সুবিধার্থে আমি করে দিচ্ছি, ঠিক আছে। 9 9 81, 1 হাতে থাকলে 8, তারপরে দেখো 9 8 9 9 2 12, এই 9 2 18, 18 আর 8 কত হয় 18, আর 8-এ তোমার হয় 26, তাই তো,
18 8 26, হ্যাঁ তাহলে 26, 26-এর 6 হাতে হলো 2, ঠিক আছে। আর 7 9 63, 63 আর 2 কত হয়, 63 2 65 হয়, 65, অর্থাৎ 6561। এবার 6561কে আবার 9 দিয়ে গুণ করো, ওকে। তাহলে 6569কে 6561কে 9 দিয়ে গুণ করলে কত হয়, তাহলে 9 কে 9, আমি এখানে লিখছি, হ্যাঁ 9 কে 9, 6 9 54, 4 হাতে থাকলো 5, ওকে। দেখো কীভাবে গুণ করছি মুখে মুখে, হ্যাঁ। আর 5 5 9 45, 5 হচ্ছে 50, 50-এর 0 হাতে থাকলো 5, আর 6 9 54, 54-এর 5 কত হয় 59, অর্থাৎ 595049। তো 59 0 49, 59 0 49, তাহলে এখানে ছিল 59 0 49, ঠিক আছে। এটা খুব জটিল মনে হবে, বাট খুবই সহজ, তোমাদেরকে আরেকবার বলে দেবো, দেখবে সহজে বুঝতে পারবে, ঠিক আছে। ম্যাথগুলো না অ্যাকচুয়ালি কিন্তু নিজের প্রসেসে অনেকে করে, আমি যে প্রসেসে করছি হয়তো অনেকের কাছে এটা খুব কঠিন লাগবে, নিজের মতো শর্টকাট প্রসেসে করে দিতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। বাট আমার কাছে মনে হয় কোনো জিনিস যদি কনসেপচুয়াল শেখো তাহলে সেটার থেকে শর্টকাট লাগে না, ঠিক আছে। শর্টকাটে কিন্তু অনেক সময় ভুল হয়, উত্তর করতে গিয়ে ভুলও হয়ে যায়। অনেকেই অঙ্কের কিন্তু ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না, অনেকে ভুল করে, তো তার জন্য বলছি শর্টকাটের পিছনে সবসময় ছুটবে না, ওকে। চলো এবার দেখে নিই, তাহলে 10, এখানে দেখো 10-এর ভ্যালু যদি 50 হয়, বাকিগুলো কেটে দিচ্ছি, তাহলে 10-এর ভ্যালু যদি 50 হয় মানে 5 দিয়ে গুণ করছে, তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে, তাহলে আমার অ্যান্সারটা হবে 2925, ঠিক আছে, 29524.5, এটা হবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তো চলো আজকের মতো এখানে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। আর কোন পার্টটা দরকার সেটা একটু কমেন্ট করে জানো, আমি তোমাদেরকে সেই পার্টটা নিয়ে আসবো। ম্যাথ নিয়ে যদি বলো এরকম টাইপের কোশ্চেনগুলো নিয়ে আসতে বোঝাবো, কিন্তু বোঝানোর জন্য সময় লাগবে, ঠিক আছে। তোমাদেরকে ধৈর্য ধরে শুনতে হবে বিষয়গুলো কী। হ্যাঁ, আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যেটা বললাম যে আরেকবার বুঝিয়ে দেবো। দেখো এখানে এই বিষয়টা আরেকবার বলে দিই, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো যখনই বলে না তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্টে দেয় না যে এত পার্সেন্ট হারে, তো ওই পার্সেন্টেজটাকে না তুমি মানে 100 দিয়ে ভাগ করে যত হচ্ছে, মনে করো 20% বললো, তো 20% মানে 20/100। এবার কাটাকুটি করো, তাহলে দেখছি কি 5 2 10, অর্থাৎ নিচে 5 আর থাকলে 1, তাহলে 5-এ 1। এবার যদি হ্রাস বলে তাহলে 5 থেকে 1 কমিয়ে দেবে, যদি বৃদ্ধি বলে তাহলে 5 থেকে 1 মানে বাড়িয়ে দেবে, ঠিক আছে। এইটা হচ্ছে প্রসেস। এখানে হ্রাস বলেছে তার জন্য কমিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এবার যত বছর, যদি 2 বছর বলে তো দুবার কমাবো, মানে 5/1 মানে 5, এখানে ধরো যদি হ্রাস থাকতো তাহলে 5 থেকে 1 বদলে কত হয় 4 হয়, আবার ধরো 5 থেকে 1 বদলে 4 হয়। এবার গুণ করো, 5 5 25 আর 4 4 16। এবার 25কে এটা দিয়ে গুণ করে দেখবো কত হচ্ছে, সেটাকে সেই সংখ্যাটাকে দিয়ে এই 16কে গুণ করলে কিন্তু আমার অ্যান্সার বেরিয়ে যাবে। এইটা সব থেকে শর্টকাট, এর থেকে শর্টকাট হয় না, কিন্তু এটা কনসেপচুয়ালও ব্যাপারটা থাকে। এবার তোমাদেরকে যতটা পারলাম চেষ্টা করলাম বোঝানোর, তারপর যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে, আর নিশ্চয়ই এটা নিয়ে আবার ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে। তো সবাইকে অল দ্য বেস্ট পরীক্ষার জন্য, সবাই ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ ওয়ান্স এগেন এবং বাই।